শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের কোষ ও এর গঠন অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি প্লাস্টিড। তো প্লাস্টিড শব্দটা সম্পর্কে যদি আমরা বলতে যাই, প্লাস্টিড হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু, সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু, মনে রাখবো এটা এমসিকিউ এর জন্য। এবং প্লাস্টিড হচ্ছে বর্ণ ধারণকারী অঙ্গাণু। ঠিক আছে, বর্ণ ধারণকারী অঙ্গাণু। তাহলে আমরা বলতে পারি যে সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুটি বর্ণ ধারণ করে তাকেই বলতেছি আমরা কি প্লাস্টিড। সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুটি কি করে বর্ণ ধারণ করে তাকে বলাচ্ছে, তাকে প্লাস্টিড বলে। তাকে কি বলেছে? প্লাস্টিড বলে। সর্বপ্রথম আবিষ্কার করছে কে? বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম সবুজ বর্ণের প্লাস্টিড আবিষ্কার করেন। কোন কালারের? সবুজ বর্ণের প্লাস্টিড আবিষ্কার করেন এবং যার নাম দেন ক্লোরোপ্লাস্ট। কি? ক্লোরোপ্লাস্ট। এরকম একটা ইতিহাস আবিষ্কার করছে সর্বপ্রথম কে? শিম্পার। আমি বলতে বর্ণ ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে প্লাস্টিডকে আমরা প্রধানত 3 প্রকারে ভাগ করি। কয় প্রকারে ভাগ করি? 3 প্রকার। এটা লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর কি ক্লোরোপ্লাস্ট। আমরা এখন প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট সম্পর্কে মনে রাখবা, লিউকাস শব্দটা থেকে আসে লিউকাস। এই লিউকাস শব্দটার অর্থ হচ্ছে কি? লিউকাস শব্দটা হচ্ছে কালারলেস বা বর্ণহীন। হ্যাঁ, আর প্লাস্ট মানে হচ্ছে কি? লিভিং। অর্থাৎ আমরা বলতে পারি বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? লিউকোপ্লাস্ট বলা হয়। কি? বর্ণহীন প্লাস্টিডকে আমরা কি বলবো? লিউকোপ্লাস্ট। তবে একটা কথা মনে রাখতে হবে, যেটার অবস্থানটা কোথায়? যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না। মনে রাখবা, সূর্যের আলোর জন্য কি হয়? ক্লোরোফিল সৃষ্টি হয়। কি হয়? ক্লোরোফিল সৃষ্টি হয়। এই জন্য যেই জায়গায় আমাদের সূর্য ভাইয়ের আলো, কারণ তোমরা সবাই সূর্য মামা বলতে পারো না, আমার ভাইয়ের নাম কিন্তু সূর্য, এই জন্য আমি সূর্য মামা না বলে সূর্য ভাই বলি। সূর্য ভাইয়ের আলো যেখানে পৌঁছায় না, কি? যেখানে পৌঁছায় না সেখানে আমরা এদিকে পাচ্ছি। এই জন্য দেখবা কোথায় পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে? এরা ভূনিম্নস্থ কাণ্ড, মূল এবং জনন কোষে মূলত কি থাকে? লিউকোপ্লাস্ট পাওয়া যায়। ভূনিম্নস্থ কাণ্ড, মূল এবং জনন কোষ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোমরা অনেকেই দেখবা যে আমাদের যে আলু আছে, অথবা কি বললাম, আলু অথবা মূলা, দেখছো না? মূলা তো সবাই খাইছো। আর মূলা খাইলে কি হয় বুঝছো কি না? এই যে মূলা নরমালি কি হয়? সাদা। এই মূলা নরমালি কি হয়? সাদা হয়। তাহলে এটা একটা মূলা, আর এর উপরে আমাদের সবুজ কালারের পাতা আছে। কি? সবুজ কালারের পাতা। এগুলো হচ্ছে মূলার পাতা। এটা জাস্ট বোঝানোর জন্য দিলাম। মূলা নরমালি সাদা, আর এই মূলাতে কি পাওয়া যায়? লিউকোপ্লাস্ট। তবে যদি কোনো সময় সূর্যের আলো এই মূলার উপরে পড়ে, যেই অংশটুকুতে পড়ে ওই অংশটুকু মূলা সবুজ হয়ে যায়। ঠিক আছে। আবার যদি আমি কিছু ঘাসকে ইট দিয়ে অনেকদিন ঢেকে রাখি, দেখা যাবে কি আমাদের ওই ঘাসগুলা হলুদ, আস্তে আস্তে হলুদ থেকে সাদা হয়ে গেছে। আমার এখানে বোঝা যাচ্ছে যে যদি সূর্যের আলো পৌঁছায়, লিউকোপ্লাস্ট সূর্যের আলোর উপস্থিতিতে হয় কি? ক্লোরোপ্লাস্ট। আবার সূর্যের আলো না পাইলে
ক্লোরোপ্লাস্ট অনেক সময় কি হয় লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়। ঠিক আছে, এখন বলছি প্রকারভেদ। প্রকারভেদের আগে মনে রাখবা যে লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। লিউকোপ্লাস্টের কাজ কি? খাদ্য সঞ্চয় করা। আর কোন ধরনের খাদ্য সঞ্চয় করতেছে তার উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে আমরা তিন ভাগে ভাগ করছি, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং কি এলিউরোপ্লাস্ট বা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। তাহলে দেখো প্রথমে আসি অ্যামাইলোপ্লাস্ট। দেখো তো অ্যামাইলোটা শব্দে আমাদের অ্যামাইলেস নামে একটা এনজাইমের নাম আছে, অ্যামাইলেস। অ্যামাইলেস এনজাইম যে কথা বললাম, অ্যামাইলেস কোন জাতীয় খাদ্যকে ভাঙে? শর্করা জাতীয় খাদ্যকে ভাঙতে সাহায্য করে। এই জন্য লেখা আছে সঞ্চিত খাদ্য। যে সকল লিউকোপ্লাস্ট স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে তাকেই বলা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। এটা কোথায় পাওয়া যায়? ধান এবং চাল এবং আলুতে পাওয়া যাচ্ছে। কোনটা? আমাদের অ্যামাইলোপ্লাস্ট পাওয়া যায়। ইলায়োপ্লাস্ট হচ্ছে কি? ইলায়ো দেখো রস্যই আছে, মনে রাখবা চর্বি বা লিপিড জাতীয় খাদ্য সঞ্চয় করে যেই লিউকোপ্লাস্ট তাকে বলা হচ্ছে ইলায়োপ্লাস্ট। কোথায় পাওয়া যায়? সূর্যমুখীর বীজে পাওয়া যায়। এবং এলিউরো, তাহলে বাকি থাকলো একটা খাদ্য উপাদান, আমাদের চর্বি আর যে কি শ্বেতসার বা শর্করা চলে গেল, থাকলো প্রোটিন বা আমিষ জাতীয় প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলে আমরা এলিউরোপ্লাস্ট। যেমন ভুট্টার বীজ, মটর বীজ এবং কি মসুরের বীজে এটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা একটু বইয়ের সাথে মিলাই নেই তোমাদের লিউকোপ্লাস্টটা, আমরা কার সাথে? বইয়ের সাথে মিলাই নেই। এই যে দেখো প্লাস্টিড, বলে রাখি যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত হয়ে ডিম্বাকার, ফিতাকৃতি অথবা তারকাকার সজীব বর্ণধার বস্তুগুলোই হলো প্লাস্টিড। 1883 সালে শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং নামকরণ করে কি ক্লোরোপ্লাস্ট। বলছে প্লাস্টিড ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া ইত্যাদিতে প্লাস্টিড নেই, তবে নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিড থাকে। এবং মনে রাখবা প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। প্লাস্টিড কাদের থাকে? উদ্ভিদ কোষে। প্লাস্টিডকে আমরা দুই ভাগে ভাগ করছি, বর্ণযুক্ত, বর্ণবিহীন। একটা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর বর্ণহীনটার নাম হচ্ছে কি লিউকোপ্লাস্ট। এগুলো পড়ার দরকার নাই। দেখো প্লাস্টিড তিন প্রকার, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। এখন দেখো লিউকোপ্লাস্টে চলে আসি, এরা বর্ণহীন। অবস্থান কোথায়? মূল, ভূনিম্নস্থ কাণ্ড প্রভৃতি যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না সেই জায়গায় কি পাওয়া যায়? লিউকোপ্লাস্ট। প্রকারভেদ কয় প্রকার? খাদ্য সঞ্চয়ের প্রকৃতির উপর ভিত্তি করে লিউকোপ্লাস্ট তিন ভাগে বিভক্ত। এক অ্যামাইলোপ্লাস্ট, স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে তাকে বলে অ্যামাইলোপ্লাস্ট। ইলায়ো, তেল বা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট বলে ইলায়োপ্লাস্ট। এলিউরোপ্লাস্ট, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হচ্ছে কি রে? এলিউরো বা প্রোটিনোপ্লাস্ট। কাজ কি? খাদ্য সঞ্চয় করা। ওকে, এখন আমরা চলে যাব কোথায়? আমাদের আবার স্লাইডে চলে যাই। নেক্সট প্লাস্টিকটার নাম হচ্ছে আমাদের কি? ক্রোমোপ্লাস্ট। মনে রাখবা ক্রোমো, CHROMO, ক্রোমোপ্লাস্ট। এটা ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মানে রং আর প্লাস্টিক তো মানে তো বুঝাই আমাদের প্লাস্টিড। তাহলে রঙিন প্লাস্টিডকে আমরা কি বলতেছি? ক্রোমোপ্লাস্ট বলবো। তবে মনে রাখতে হবে এটা বিশেষ বর্ণ ব্যতীত। কি বর্ণ ব্যতীত? সবুজ বর্ণ ব্যতীত। সবুজ বর্ণ ব্যতীত, সবুজ বর্ণ ব্যতীত রঙিন প্লাস্টিডকে কি বলা হয়? ক্রোমোপ্লাস্ট বলে। আমি আবার সংজ্ঞাটা বলতেছি, ক্রোমো মানে রং, রঙিন হবে। তবে কোন বর্ণ ব্যতীত? সবুজ বর্ণ ব্যতীত রঙিন প্লাস্টিডকে আমরা বলতেছি ক্রোমোপ্লাস্ট। এবং সার্বভৌমিক রঙাণু, এটা তো আমরা আগেই পড়ে ফেলছি। ক্রোমো মানে রং আর প্লাস্ট মানে লিভিং। এখন বলছে তোমাকে যদি প্রশ্ন হয় কেন ক্রোমোপ্লাস্ট রঙিন হয়, মনে রাখবা এর ভিতরে কতগুলা পিগমেন্ট আছে। এই পিগমেন্ট গুলোর অবস্থা, পিগমেন্ট মানে কি? রঞ্জক পদার্থ। পিগমেন্ট মানে হচ্ছে কি? রঞ্জক পদার্থ। এই পিগমেন্ট গুলার উপস্থিতির জন্য আমাদের কি হয়? ক্লোরোপ্লাস্ট বিভিন্ন কালারের হয়। যেমন ধরো আমরা ক্যারোটিন, ক্যারোটিনের জন্য হয় কমলা এবং লাল। এবং জেন্থোফিলের জন্য কি হয়? জেন্থোফিলের জন্য হয় হলুদ। ফাইকোইরিথ্রিনের জন্য হবে লাল, আর ফাইকোসায়ানিনের জন্য হবে কি রে? নীল কালার। ঠিক আছে। এবং ক্রোমোপ্লাস্টের কাজ আছে কি? পরাগায়নে সাহায্য করা। কিসে সাহায্য করা? পরাগায়নে সাহায্য করা। তোমরা একটু বইয়ের সাথে মিলাই নাও। আবার এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না, আমরা তারপরও পড়ে ফেলি। ক্রোমোপ্লাস্ট, এই যে দেখো যে রঙিন প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলে। ক্রোমোপ্লাস্টের মধ্যে আমরা কি পাচ্ছি? ক্যারোটিনের জন্য কমলা এবং লাল, জেন্থোফিলের জন্য হলুদ। এছাড়াও আমাদের কিছু থাকে। কাজ কি? এদের বিভিন্ন কালারের হওয়ার কারণে
কীট পতঙ্গকে আকৃষ্ট করে এবং পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এটা একটু পড়ে নিতে পারো যে ফুলের পাপড়ির বিভিন্ন কালার হওয়ার কারণ কি। মনে রাখবা ফুলের পাপড়ির বৈচিত্র্যপূর্ণ কালারের প্রধান কারণ হচ্ছে অ্যান্থ্রাসায়ানিন এবং বিটা সায়ানিন নামক কিছু রঞ্জক পদার্থ। কারণ এদের আবার কালারটা অ্যান্থ্রাসায়ানিন এবং কতগুলো জটিল যৌগের সমন্বয়ে গঠিত। এটি গ্লাইকোসাইড হিসেবে কোষে থাকে এবং কোষের মধ্যে হাইড্রোজেন আয়ন অর্থাৎ পিএইচ এর ঘনমাত্রার উপর নির্ভর করে ফুলের রংগুলো বিভিন্ন হয়। আমরা সবাই জানি একটা পিএইচ স্কেল যদি আমরা চিন্তা করি, এই পিএইচ স্কেল হচ্ছে কত থেকে 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত, যেখানে 7 হচ্ছে আমাদের মাঝামাঝি। যদি কারো পিএইচ 7 হয়, কি বললাম, পিএইচ যদি 7 হয়, এটাকে বলা কি নিরপেক্ষ, এটাকে নিরপেক্ষ বলা হয়। ঠিক আছে, পিএইচ যদি আমাদের কি হয় 7, তাহলে ওটা হচ্ছে নিরপেক্ষ। 7 এর বেশি হইলে কি হয় ক্ষারীয়, আর 7 এর কম হইলে কি হয় অম্লীয়। কথাটা বুঝতে পারছি? মনে রাখবা যদি কারো পিএইচ ক্ষারীয় প্রকৃতির হয় তাহলে ফুলের রং হবে কি নীল। যদি ক্ষারীয় প্রকৃতির হয় তাহলে ফুলের রং হবে কি নীল। ক্ষারীয় প্রকৃতির হলে ফুলের রং হবে কি নীল। আর যদি আমার অম্লীয় প্রকৃতির পিএইচ হয়, অ্যাসিড পিএইচ হলে রং হবে কি লাল। দেখো অম্লীয় যদি প্রকৃতির হয় তাহলে এরা হবে কি লাল, এবং আমাদের যদি পিএইচ নিউট্রাল অর্থাৎ 7 এর কাছাকাছি হয় তাহলে তারা বেগুনি অথবা কালচে নীল বর্ণের হয়। তারা কি হবে এই যে বেগুনি অথবা কালচে নীল। কিরকম বেগুনি কালার? আচ্ছা ধরে নাও এখানে হবে কি বেগুনি বা কালচে নীল, কালচে নীল বর্ণের হয়, নীল। ওকে, কালচে নীল, এটা খুবই ইম্পর্টেন্ট। এবারে আমরা যাবো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে সবুজ বর্ণ, আমরা একটা বর্ণ বাদ দিয়েছিলাম সবুজ। এই সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কারণ তোমাকে যদি প্রশ্ন করা হয় কেন সে সবুজ, মনে রাখতে হবে কারণ তার ভিতরে ক্লোরোফিল নামে একটা রঞ্জক পদার্থ থাকে। আর ক্লোরোফিল কয় প্রকার? 2 প্রকার, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। এই ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর জন্য এরা কি হচ্ছে কি সবুজ কালারের হয়। ঠিক আছে, এই যে দেখো সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেখানে এদের কোষের সংখ্যা প্রতি কোষে এদের গড়ে কটা থাকে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। আকার আকৃতি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, এমএটি মেডিকেল অ্যাট্রিবিউশন টেস্টে পরীক্ষায় আসে। দেখবা উচ্চ শ্রেণীর উদ্ভিদে এরা দেখতে ল্যান্সের মতো, দেখতে কি রকম এই যে ল্যান্সের মতো। তোমরা 9 10 মনে হয় ক্লোরোপ্লাস্টের ছবি অবশ্যই আঁকছো, এরকম ল্যান্সের মতো। বাট নিম্ন শ্রেণীর জীবে এদের আকার আকৃতি ভিন্ন হয়ে যায়, যেমন পেয়ালাকৃতির, পেয়ালা বা কাপের মতো দেখায় চেলামাইডেমনাস। দেখো পেয়ালা মানে কাপ, সি সি দিয়েছে ক্লামাইডোমনাস। তারকাকার জাইগেরিমা, সর্পিলাকার মানে কি সাপের মতো স্পাইরোগাইরা। ফিতা আকৃতির আংটি অথবা গার্ডল আকৃতির পাওয়া যায় কোথায়? উলোথ্রিক্সে। এবং জালিকাকার পাওয়া যায় ওডোগোনিয়াম নামক নিম্ন শ্রেণীর জীবে। আর গোলাকার পাওয়া যায় কি রে? পিথোফোরা। এটা একদম ঠিক করে একদম লিখে রাখবা, টিটিএম মানে টনটনা মুখস্থ, টিটিএম বা টনটনা মুখস্থ লিখে রাখো। ঠিক আছে, এবার আসি আমরা ক্লোরোপ্লাস্টের গঠন। যদিও এখানে আমি একটা ছবি দিছি বাট বোঝা যাচ্ছে না, আমরা ছবিটা অঙ্কন করব। ঠিক আছে, আমরা নতুন একটা পেজ নেই। ক্লোরোপ্লাস্টের গঠন, ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের গঠন যদি আমরা বলতে যাই তাহলে মাথায় রাখতে হবে, একটু আগে বললাম উন্নত শ্রেণীর জীবে এরা দেখতে কিসের মতো? লেন্সের মতো। এই হচ্ছে লেন্সের মতো, তবে কত স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত। আমরা 1 নাম্বার পয়েন্টটা দিলাম আবরণ, আবরণ। দেখবা ক্লোরোপ্লাস্ট 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত, 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত। এখানে একটা ব্যতিক্রম ধর্মী কথা আছে, মনে রাখতে হবে। নরমালি আমাদের কোষ ঝিল্লিগুলো লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, যেখানে লিপিডটা আছে ফসফোলিপিড টাইপের। কোন টাইপের? ফসফোলিপিড। বাট এদের ফসফোলিপিড না থাকে, ফসফোলিপিডের পরিবর্তে কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। তাহলে এটা আমরা কি বলবো? বহিস্তর বা বহিঝিল্লি
আর এটাকে বলতেছি আমরা অন্তঃঝিল্লি, অন্তঃঝিল্লি। ওকে, 2 নম্বরে যে ইয়া রাখবো প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ সেম, এটা 2টা প্রকোষ্ঠ থাকে। এটা আমাদের কি রে, 2 মেমব্রেনের মাঝে ফাঁকা যেটাকে বহিঃপ্রকোষ্ঠ, বহিঃপ্রকোষ্ঠ, আর এটা আছে কি অন্তঃপ্রকোষ্ঠ। ঠিক আছে, এবারে 3 নাম্বার যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি আমরা পাবো স্ট্রোমা। স্ট্রোমা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই যে আমাদের অন্তঃমেমব্রেনের ভিতরে কতগুলা এরকম দানাদার উপাদান থাকে, কি থাকে, ধরো দানাদার উপাদান থাকে। এই দানাদার উপাদানগুলোকে আমরা ম্যাট্রিক্স বলি, আর পানিগ্রাহী ম্যাট্রিক্সকে কি বলা হয়, স্ট্রোমা। এটার নাম হলো কি স্ট্রোমা। স্ট্রোমার জায়গায় লিখবা কি পানিগ্রাহী ম্যাট্রিক্সকে কি পানিগ্রাহী ম্যাট্রিক্সকে কি বলা হয়, স্ট্রোমা বলে। ওকে, এবার দেখো 3 নাম্বার পয়েন্ট গেল, 4 নাম্বার পয়েন্ট আসি, থাইলাকয়েড। কি আসি, থাইলাকয়েড। থাইলাকয়েড, থাইলাকয়েড কি মাথায় রাখতে হবে, এই যে স্ট্রোমার উপরে ভাসমান কতগুলো এবং থলি সদৃশ অঙ্গ থাকে, কি থাকে, থলি সদৃশ অঙ্গ। এই থলি সদৃশ অঙ্গগুলোকে আমরা বলতেছি কি থাইলাকয়েড। এটাকে আমরা কি বলতেছি, ধরো থাইলাকয়েড। ওকে, এখন এর সাথে আমরা আরেকটা পয়েন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে কি গ্রানাম। কি অ্যাড করবো, গ্রানাম। মনে রাখবা অনেকগুলো থাইলাকয়েড একটা একটার সাথে যুক্ত হয়ে এরকম আমাদের একটা স্তূপ গঠন করে, এই পুরা স্তূপটাকে বলছে একটা গ্রানাম। এরকম অসংখ্য গ্রানাম থাকে, প্রায় 40 থেকে 60টার মতো গ্রানাম থাকে। এরকম করে আমরা গ্রানাম গুলা এঁকে নিলাম একটু জাস্ট, হ্যাঁ এরকম করে গ্রানাম থাকে। ওকে, গ্রানাম থাকে। এরপরে যে কথাটা বলা হলো সেটা হচ্ছে কি 6 নাম্বার পয়েন্ট আসি, গ্রানাম লেমেলাম বা স্ট্রোমা লেমেলাম। স্ট্রোমা লেমেলাম, স্ট্রোমা লেমেলামটা কি রকম, যে একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে এক ধরনের নালী দ্বারা যুক্ত থাকে, এই নালীটার নামই হচ্ছে কি স্ট্রোমা লেমেলাম। তাহলে এটাকে বললাম আমরা স্ট্রোমা লেমেলাম। মনে রাখবা লেমেলি মানে হচ্ছে কি, লেমেলাম মানে হচ্ছে আমাদের একটা নালীর মতো অংশ। তাহলে একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানামের যে কতগুলো নালীর মতো অংশ যুক্ত হয় তাকে বলা হচ্ছে স্ট্রোমা লেমেলাম। সর্বশেষ এদেরও নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও কি থাকে, রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে, কি থাকে, রাইবোজোম। তাহলে দেখো আমরা যদি দেখাই, এই ধরো এখানে একটা বৃত্তাকার ডিএনএ এবং ধরো এই জায়গায় আমরা কিছু রাইবোজোম দিলাম, তাহলে এটা হচ্ছে ডিএনএ আর এটা হচ্ছে কি রাইবোজোম। তুমি এইভাবে সুন্দর মতো করে লিখে দিবা, পরীক্ষা আসলে আগে ছবি দেন এই পয়েন্টগুলো পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে, বেশি লেখার দরকার নাই, 1 লাইন 2 লাইন করে লিখলেই চলো। আমরা এখন বইয়ের সাথে মিলাই নিব পড়াটাকে, ঠিক আছে। এই চলে যাও ক্লোরোপ্লাস্ট, এটা অবশ্যই মুখস্থ করতে হবে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট করে নিবা, এটা পড়াই ফেলছি, উৎপত্তি করার দরকার নাই কারণ আমরা এটা আগেই পড়ছি। ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনটা চলে যাও। বলছে কি সমস্ত ক্লোরোপ্লাস্ট একটা 2 স্তর বিশিষ্ট আংশিক অনুপ্রবেশ্য মেমব্রেন দ্বারা আবৃত এবং ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে ফসফোলিপিডের পরিবর্তে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে যাও আমাদের স্ট্রোমা, আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী এবং কলয়েড ধর্মী ম্যাট্রিক্সকে কি বলা হয়, স্ট্রোমা বলে। আর স্ট্রোমাতে 70S রাইবোজোম, অসমোফিলিক দানা, ডিএনএ আরএনএ ইত্যাদি থাকে। এবং খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আছে দেখো, কার্বন বিজারণের শর্করা উৎপাদন প্রক্রিয়ার C3 চক্র এবং C4 চক্র কোথায় সম্পন্ন হয়, আমাদের স্ট্রোমা ম্যাট্রিক্সে। আমরা পড়ব ইন ফিউচারের 9ম অধ্যায়ে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের 2টা পর্যায়, ব্ল্যাকম্যান বা কালো মানুষ, কে ব্ল্যাকম্যান বা কালো মানুষ। এই কালো মানুষ কি করছে, আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে 2টা ভাগে ভাগ করছে। কটা ভাগে, 2টা ভাগে ভাগ করছে। একটা আলোক পর্যায়, আর একটা কি আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়, অন্ধকার
পর্যায়। এই অন্ধকার পর্যায়ের আবার কার্বন ডাই অক্সাইডের বিজারণের তিনটা গতিপথ আছে, C3, C4 আবার CAM। তার মধ্যে C3 এবং C4 কোথায় সম্পন্ন হয়? আমাদের স্ট্রোমাতে সংঘটিত হয়। এবার দেখো থাইলাকয়েড বলছে স্ট্রোমাতে অসংখ্য থলি আকৃতির প্রস্থ বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জার গঠন বিদ্যমান, এদেরকে থাইলাকয়েড বলে। প্রত্যেকটা থাইলাকয়েডের ভিতরে একটা প্রকোষ্ঠ থাকে, আর এই প্রকোষ্ঠে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, লিপিড এবং এনজাইম এসব বস্তু একটা স্ফটিক দানার মতো ধারণ করে। একসময় থেকে কোয়ান্টোসোম বলে, এখন সেটাকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। আমরা এই জিনিসটা পড়বো, ফটোসিনথেটিক ইউনিট খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। যে এই যে আমরা থাইলাকয়েডটা দেখলাম, এরকম করে যে থাইলাকয়েডটা দেখলাম, এই থাইলাকয়েডটা যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে বড় করে দেখি, এর মধ্যে দেখবা সালোক সংশ্লেষণের জন্য যতগুলো প্রয়োজনীয় উপাদান আছে, যেমন আমরা বলতে পারি ক্লোরোফিল, প্রোটিন, বিভিন্ন ধরনের উপাদান, এনজাইম সবগুলাই কতগুলা স্ফটিক আকারে থাকে। কি থাকে? কতগুলা স্ফটিক আকারে থাকে। আর এই স্ফটিক গুলাকেই বলা হতো একসময় বলতো কোয়ান্টোসোম অথবা এখন এটাকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিট। এখন ফটোসিনথেটিক ইউনিট বলা হয় কেন? এর ভিতরেই সালোক সংশ্লেষণ ঘটে। স্পেসিফিক ভাবে যদি বলি আমরা, কোয়ান্টোসোমের ভিতরেই সালোক সংশ্লেষণ ঘটে। ঠিক আছে? স্ট্রোমা ল্যামেলি বলছে কি পাশাপাশি দুটি গ্রানাল কিছু সংখ্যক থাইলাকয়েড সূক্ষ্ম নালীর সাথে যুক্ত থাকে, তাকে বলা স্ট্রোমা ল্যামেলি বলে। ঠিক আছে? ফটোসিনথেটিক ইউনিট পড়ে ফেলছি। এবং ডিএনএ এবং আরএনএ, এই যে নিজস্ব কিছু বৃত্তাকার ডিএনএ, প্রায় কয়টা? 200টির মতো ডিএনএ অণু থাকতে পারে, এবং এদের নিজস্ব ডিএনএ না থাকলে ক্লোরোপ্লাস্টের পক্ষে কখনো ফটোসিনথেসিস অর্থাৎ খাদ্য তৈরি করা সম্ভব হতো না। এবার তোমরা বাকি বাদগুলো পড়লে পড়ছো, রাসায়নিক গঠনটা দেখে নিতে পারো। যে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন, রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন, আরএনএ কিছু পরিমাণ এনজাইম দিয়ে গঠিত, এই সেই পড়ে নিবা। হ্যাঁ, এবার দেখো ক্লোরোপ্লাস্টের কাজ, এটা একটু দেখে নিতে পারো। এখানে ক্লোরোফিল দুই প্রকার, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। যার ক্লোরোফিল এ হচ্ছে 75% আর ক্লোরোফিল বি হচ্ছে কত পার্সেন্ট? 25%। ক্লোরোপ্লাস্টের কাজটা তোমরা দেখে নাও। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, এই জন্য ক্লোরোপ্লাস্টকে বলা কি কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর বলে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে? খাদ্য তৈরি করে বলে এটাকে কোষের রান্নাঘর বলা হয়। এছাড়াও সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করে, ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করে। মাথায় রাখবা, ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যের আলোকে এডিবিতে এগুলা আস্তে আস্তে বুঝবা। সালোক সংশ্লেষণ বা ফটো রেসপিরেশন ঘটাইতে সাহায্য করে। ফটো রেসপিরেশন জিনিসটা কি? মনে রাখবা, রেসপিরেশন মানে শ্বসন, অর্থাৎ যখন কোনো জায়গায় আমরা জানি কি শ্বসন প্রক্রিয়াটা কি হয়, C6H12O6, এটা দিয়ে আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এবং কি করি, এটিপি উৎপন্ন করি। আবার এই যে শর্করা জাতীয় খাদ্যটা কই থেকে আসে? কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে C6H12O6। মনে রাখবা, যদি কোনো জায়গায় আমাদের কার্বন ডাই অক্সাইডের অভাব ঘটে, কার অভাব ঘটে? কার্বন ডাই অক্সাইডকে অভাব ঘটে, তখন কোষ পানি এবং অক্সিজেনকে ব্যবহার করে মূলত ডিরেক্টলি শক্তি উৎপন্ন করে। আর যেই প্রক্রিয়ায় তারা কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেনকে ব্যবহার করে সরাসরি শক্তি উৎপন্ন করে, সেটাকেই বলতেছি আমরা ফটো রেসপিরেশন। এটা তোমাদের নবম অধ্যায়ে গিয়া ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে? আস্তে আস্তে বুঝবা। এছাড়া ক্লোরোপ্লাস্ট এটা পড়ার জন্য মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য পড়তে চাইলে পড়তে পারো, না হলে নাই। এখন আমরা আমাদের স্লাইডে চলে যাই। স্লাইডের মধ্যে দেখো এখানে একটা জিনিস লেখা আছে, ক্লোরোপ্লাস্টের কাজ। ঠিক আছে? সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, ক্লোরোপ্লাস্টের মূল ভূমিকা, প্রয়োজনীয় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করে, ফটোফসফোরাইলেশন ঘটায়, আলোক শোষণ বা ফটোরেসপিরেশন ঘটায়, বংশানুক্রমে নিজের সক্রিয়তা বজায় রাখে। হ্যান্ডগুন জ্ঞানগুণ পড়ে নিবা। ওকে, এখন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? খ নম্বরের কোশ্চেন, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কোষের রান্নাঘর বলা হয় কেন? ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করে এবং জীবজগতে ক্লোরোপ্লাস্টের ভূমিকা। আশা করি সবাই পারবা, নিজেরাই একটু চেষ্টা করবা এই তিনটা প্রশ্নের উত্তর করে নেওয়ার। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।